শুরু করছি IS 456। তা IS 456টা খুব ইম্পর্টেন্ট একটা কোড, কারণ বেশিরভাগ কাজ আরসিসিতেই হয়। আর আরসিসিতে যত রকম কাজ হয় তার পুরোটাই IS 456-এর বেশিরভাগ প্রভিশন মেনে চলে হয়। বিশেষ করে ডিজাইন, শাটারিং থেকে শুরু করে বেসিক যে ব্যাপারগুলো, অনেক ডিটেল কোড আছে এর ওপরে, কিন্তু এর সব কিছুর বেসিক, কংক্রিটের বেসিক কোড, মানে আরসিসির বেসিক কোড হচ্ছে IS 456। তা IS 456 খুব বড় একটা কোড। আর IS 456 খুব বড় একটা কোড হওয়ার জন্য সব কিছু যে পড়তে হবে তা না, তবে কিছু জিনিস আছে খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো এসএসসিতে তো খুব বেশি আসে, সব জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আসে। আর পিএসসিতেও আসে, যে কোনো চাকরি পরীক্ষার ইন্টারভিউতেও খুব ইম্পর্টেন্ট এই IS 456। তা এরপরে IS 456-এর ফার্স্ট যেটা দেখবে, আমি শুরু করছি ক্লজ 5.1 থেকে বেসিক্যালি শুরু হয় বেসিক ক্লজগুলো। তা এখানে যেটা আছে সেটা হচ্ছে আইএস কোড ফর ওপিসি, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের আইএস কোড OPC 33। OPC 33-র আইএস কোড হচ্ছে IS 269। OPC 33-র আইএস কোড হলো IS 269। OPC 43-র আইএস কোড হলো IS 8112। এটা হচ্ছে OPC 43-র আইএস কোড IS 8112। আর OPC 53 এর আইএস কোড হলো IS 12269। এই তিনটে আগে মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট, এসএসসিতে খুব আসে। আরও কোড আছে, যেমন পিএসসি, পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টের যে কোড দেখবে দোকানে কিনতে গেলে লেখা থাকে IS 455। অ্যাজ পার দেখবে পিএসসি লেখা থাকে না, পিএসসি পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্টের বস্তার ওপরে কিন্তু পিএসসি লেখা থাকে না, লেখা থাকে IS 455। এটা তোমরা লক্ষ্য যদি করো দেখতে পাবে IS 455। আচ্ছা, আর কি আছে কোড? এই চারটে। আর একটা 5 নাম্বার হচ্ছে পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্টের জন্য আইএস কোড হচ্ছে IS 1489 পার্ট 1 and 2। এটা একটু মাথায় রাখবে। পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্টের জন্য IS 1489 পার্ট 1 and 2। তাহলে বেসিক্যালি এই 5টা কোড মুখস্থ রাখতে হবে। এই 5টা কোড মুখস্থ রাখতেই হবে, অবশ্যই রাখতে হবে। বাকিগুলো তোমরা 5.1-এ, ক্লজ নাম্বার 5.1-এ তোমরা দেখতে পেয়ে যাবে এই কোড ছাড়া। তবে এগুলো আমার মনে হয় এগুলো করলেই হবে। এরপরে জেনারেল যে পার্টটা শুরু হয় সেটা হচ্ছে এগ্রিগেট বলতে কোর্স এগ্রিগেট। তা কোর্স এগ্রিগেটে কী কী আইএস কোডে কী কী বলা আছে? আইএস কোডে কোর্স এগ্রিগেটের কোড কি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এগ্রিগেটের কোড হচ্ছে IS 383। IS 383 হলো এগ্রিগেটের কোড। ওকে, এরপরে টাইপ অফ এগ্রিগেট সম্পর্কে কি বলা হয়েছে? বেসিক্যালি টাইপ অফ এগ্রিগেট বলতে বেসিক্যালি তো স্টোন হিসাবে ব্যাসাল্ট এগুলোই তো ইউজ হয়, গ্রানাইট, নিস, এগুলো ইউজ হয় এগ্রিগেট হিসাবে। কিন্তু এগুলো ছাড়াও আর কি এগ্রিগেট হিসাবে ইউজ করা যেতে পারে? IS 456-এ বলা হয়েছে যে স্টোন ছাড়াও আরও কিছু জিনিস এগ্রিগেট হিসাবে ইউজ করা যেতে পারে। সেটা হচ্ছে
ওভারবার্নড ব্রিক মানে যেটাকে বলা হয় ঝামা ব্রিক, ওভারবার্ন ব্রিক অথবা ওভারবার্ন টাইল, ওভারবার্ন ব্রিক অথবা ওভারবার্ন টাইল ক্যান বি ইউজ, ওভারবার্ন ব্রিক or overburn tile can be used as coarse aggregate যদি, শর্তটা কি, যদি সুইটেবল ফর স্ট্রেংথ অ্যান্ড ডিউরাবিলিটি। ওকে, সুইটেবল কখন ইউজ করা হবে, যদি স্ট্রেংথ এবং ডিউরাবিলিটি ঠিক থাকে, তাহলে তাহলে কিন্তু ইউজ করা যেতে পারে। এর সাথে আরও একটা ক্লজ জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো যে কোনো রকম ইমপিউরিটি ফ্রি হতে হবে, কোনো রকম ইমপিউরিটি থাকলে চলবে না। যেমন ইমপিউরিটি বলতে দুটো ক্রাইটেরিয়া এখানে পূরণ করতে হবে, সেটা হচ্ছে সালফেট, সালফেট শুড বি লেস দেন 0.5% অ্যান্ড ওয়াটার অ্যাবজর্পশন শুড বি লেস দ্যান 10%। এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করা হয়, এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করা হলে কোর্স এগ্রিগেটে ওভারবার্ন ব্রিক অথবা ওভারবার্ন টাইল ইউজ করা যেতে পারে। এর পরের ক্লজে বলা হচ্ছে যে হেভি ওয়েট এগ্রিগেট অ্যান্ড লাইট ওয়েট এগ্রিগেট ইউজ করা যেতে পারে ইঞ্জিনিয়ার ইনচার্জ যদি অ্যালাউ করে। ওকে, হেভি ওয়েট এগ্রিগেট অ্যান্ড লাইট ওয়েট এগ্রিগেটও ইউজ করা যেতে পারে যদি ইঞ্জিনিয়ার ইনচার্জ অ্যালাউ করে। এরপরে আসছি আমি সাইজ অফ দ্য এগ্রিগেট। সাইজ অফ দ্য এগ্রিগেট ক্লজ নাম্বার বলে দিচ্ছি, দেখবে ক্লজ নাম্বার 533। সাইজ অফ দ্য এগ্রিগেটে কি বলা হচ্ছে, সাইজ অফ দ্য এগ্রিগেটে বলা হয়েছে দ্য নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। দ্য নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। তার মানে যত বড় কোর্স এগ্রিগেট নিতে পারা যায় তত অ্যালাউ করা যাবে অথবা তত ভালো। এটা কেন বলা হচ্ছে, কারণ যত বড় কোর্স এগ্রিগেট ইউজ করা হবে তত বেশি সিমেন্টের কনজামশান কম হবে। স্ট্রেংথে কিছু যায় আসবে না, স্ট্রেংথে কোনো মাথা ব্যথা নেই। এগ্রিগেট যত বেশি ইউজ করা যাবে তত বেশি ভয়েড কমানো যাবে, বেসিক্যালি ভয়েড কমিয়ে যত বেশি কোর্স এগ্রিগেট ইউজ করা যাবে তত ইকোনমিক্যাল কংক্রিট হবে, প্রজেক্টের খরচ তত কমবে এবং সেটাই ডিজায়ারেবল, কারণ ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউতেই দেখতে হয় ইঞ্জিনিয়ারিংয়ে সব কিছু। তাহলে এখানে এটা বলা হয়েছে যে সব কিছু শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। এবার কত বড় হতে হবে, ফার্স্ট ক্লজ বলছে যে কত বড় হতে হবে, বলছে সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট, সাইজ অফ কোর্স এগ্রিগেট শুড বি less than 1/4 of the minimum dimension of member, মিনিমাম থিকনেস অথবা মিনিমাম ডাইমেনশন অফ দ্য মেম্বার। মানে যদি এটা একটা বিম হয়, এর মিনিমাম ডাইমেনশন কত, এর মিনিমাম ডাইমেনশন হচ্ছে এটা, তার মানে b/4 সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট। আমি এই বিমটাতে যে কোর্স এগ্রিগেট ইউজ করেছি সেটা মিনিমাম থিকনেস অফ দ্য মেম্বার অথবা মিনিমাম ডাইমেনশন অফ দ্য মেম্বারের 1/4 থেকেও কম হতে হবে, এটা মেনে চলতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে একদম হাইয়েস্ট প্রভিশন, যেটা যে এটা আর একটা কথা বলছে যে কর্নারগুলোতে এবং কভারগুলোতে যেন কোর্স এগ্রিগেট পৌঁছাতে পারে।
মানে আমার যদি এখানে একটা মেম্বার থাকে, এখানে স্টিরাপ থাকে, কোর সেগ্রিগেট এমন নিতে হবে যেন এই কর্নার এবং কভার ছাড়িয়ে যেতে পারে। যদি কভারে যেতে না পারে এগ্রিগেট, তাহলে কিন্তু হানিকমের চান্স থাকে। ওই জন্য বলা হচ্ছে যে কর্নারগুলোতে অবশ্যই কোর সেগ্রিগেটকে যেতে হবে। এটা হচ্ছে আর একটা প্রভিশন। আচ্ছা, আর কি কি লেখা আছে বলছে, ফর মোস্ট ওয়ার্ক, এখানে বলেই দেওয়া আছে 4, 5, 6-এ, ফর মোস্ট অফ দ্য ওয়ার্ক, বেশিরভাগ কাজের জন্য ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট ভ্যারি করে। সাধারণত বেশিরভাগ কাজের জন্যই দেখা গেছে কোর্স এগ্রিগেটের সাইজ 20 mm সুইটেবল, বেশিরভাগ কাজের জন্য। যদি কিছু বলে দেয়া না থাকে তাহলে বলা হয়, তাহলে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট উইল বি 20 mm। কিছু বলে দেয়া না থাকলে 20 mm। যদি কোনো রকম রেস্ট্রিকশান, যদি কোনো রকম রেস্ট্রিকশান যদি না থাকে, তাহলে কোর্স এগ্রিগেট ক্যান বি 40 mm অর মোর। 40 mm বা 40 mm এর ওপরে কোর্স এগ্রিগেট ইউজ করা যেতে পারে। তার মানে জেনারেলি 20 mm এবং নো রেস্ট্রিকশান। তার নো রেস্ট্রিকশান মানে কোনটা বোঝায়? মাস কংক্রিটিং হচ্ছে নো রেস্ট্রিকশান কংক্রিটিং বলা হয়, কারণ মাস কংক্রিটিংয়ে রেনফোর্সমেন্ট কম থাকে, রেনফোর্সমেন্টের ডেনসিটি কম থাকে এবং রেস্ট্রিকশান কোনো রকম থাকে না, কভারও বড় থাকে। তো এই সমস্ত ক্ষেত্রে নো রেস্ট্রিকশান থাকে, তখন 40 mm বা তার বেশি ইউজ করা যেতে পারে। মাস কংক্রিট মানে ড্যাম, খুব বড় চিমনি ফাউন্ডেশন, বড় কোনো মেশিন ফাউন্ডেশন, এই সমস্ত ক্ষেত্রে 40 mm বা তার বড় এগ্রিগেট ইউজ করা হয়। এরপরে আরও একটা কথা কোডে বলা আছে, বলছে ফর ক্লোজলি স্পেস রেনফোর্সমেন্টে, ক্লোজলি এই কথাটাও খুব ইম্পর্টেন্ট, ক্লোজলি স্পেসড, যদি খুব ক্লোজলি প্লেসড রেনফোর্সমেন্ট থাকে তাহলে জেনারেলি 10 mm সাইজের কোর্স এগ্রিগেট ইউজ করা হয়। তার মানে হেভিলি রেনফোর্সমেন্ট যদি থাকে তাহলে 10 mm এর সাইজের কোর্স এগ্রিগেট ইউজ করা যেতে পারে। আরও একটা প্রভিশন, এখানে অনেক রকমের প্রভিশন বলা আছে, আরও একটা প্রভিশন বলা হচ্ছে এই হেভিলি রেনফোর্সমেন্টের আর একটা প্রভিশন এখানে বলা আছে, এই সব পরপরই বলা আছে। এই বলা হচ্ছে যখন খুব হেভিলি রেনফোর্স, যেমন এই বিমটা দেখো হেভিলি রেনফোর্স, তা হেভিলি রেনফোর্সমেন্ট দু রকমের হয়, একটা ভার্টিক্যালি থাকতে পারে আর একটা হরাইজন্টালি থাকতে পারে। তা প্রথমে আমি হরাইজন্টালি দেখি। হরাইজন্টালি স্পেসিং যদি FH হয়, এটা হবে 5 mm। তার মানে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট হরাইজন্টাল স্পেসিংয়ের 5 mm এর থেকেও কম হবে। এবং ভার্টিক্যাল স্পেসিং আমি যদি বলি, ভার্টিক্যাল স্পেসিং না বলে এটাকে ভার্টিক্যাল ক্লিয়ার ডিস্টেন্স বলবো, স্পেসিং না বলে এটাকে ক্লিয়ার ডিস্টেন্স বলবো। এটা -5 mm। তাহলে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য কোর্স এগ্রিগেট ফর হেভিলি রেনফোর্স কংক্রিট মেম্বার SV-1 ভার্টিক্যাল ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন রেনফোর্সমেন্ট -5 mm, হরাইজন্টাল ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন রেনফোর্সমেন্ট -5 mm, দুটোর মধ্যে হুইচ ইজ মিনিমাম।
এই দুটোর মধ্যে যেটা কম সেইটা ধরে করা হয়। ওকে, তাহলে এটা আমার মোটামুটি হয়ে গেল। এটা হয়ে গেল আমার এটা হয়ে গেল আমার হেভিলি রেনফোর্সমেন্ট বিমের জন্য। এটা হয়ে গেল হেভিলি রেনফোর্স বিমের জন্য। আচ্ছা, এরপরে আমি আসছি ওয়াটারের এবার রেনফোর্স কংক্রিটিংয়ের জন্য যে ওয়াটার ইউজ করা হয়, সেই ওয়াটারের জন্য কি বলা আছে IS 456-এ? এই ওয়াটারের জন্য কি বলা আছে? আচ্ছা, ওয়াটারের জন্য কি বলা আছে? ওয়াটারে বলা হচ্ছে, প্রথম কথা, ওয়াটারে বলা হচ্ছে পোর্টেবল ওয়াটার ইজ জেনারেলি কনসিডার। পোর্টেবল ওয়াটার ইউজ করা হয়, পোর্টেবল ওয়াটার ইউজ করা হয়। আচ্ছা, এবারে এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু দরকার নেই। পোর্টেবল ওয়াটারের অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক কেমিক্যাল ক্রাইটেরিয়া আছে, এগুলো পরীক্ষাতে অতটা কাজে লাগবে না। কিন্তু যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আরেকটা কথা এখানে লেখা আছে, সেটা হচ্ছে পিএইচ ভ্যালু। পিএইচ ভ্যালু শুড নট বি লেস দ্যান 6। পিএইচ ভ্যালু যেন 6-এর বেশি না হয়। সি ওয়াটার, এবারে বলা হচ্ছে সি ওয়াটার কি ইউজ করা যেতে পারে, কখন সি ওয়াটার ইউজ করা যেতে পারে। এটাও খুব একটা ইম্পর্টেন্ট, খুব একটা জায়গা, যে সি ওয়াটার কিভাবে এবং কখন কংক্রিটিংয়ে ইউজ করা যেতে পারে। বলা হচ্ছে সি ওয়াটার কখনোই ইউজ করা যেতে পারে না কিউরিং অ্যান্ড মিক্সিং। বেসিক্যালি কিউরিং অ্যান্ড মিক্সিংয়ে একই রকম জল লাগে, এরকম নয় যে কিউরিংয়ে খারাপ জল লাগে, মিক্সিংয়ে ভালো জল লাগে, এরকম কিন্তু কোথাও বলা নেই। বলা হচ্ছে কিউরিং আর মিক্সিং দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানে মিক্সিং তুমি ভালো জল দিয়ে করবে, কিউরিং তুমি খারাপ জল দিয়ে করবে, সেরকম না। সমুদ্রের জল দিয়ে তুমি কিউরিং করবে না, এটি করা যাবে না। কারণ কিউরিং ওয়াটারও ওয়ান টাইপ অফ জেল ওয়াটার, কারণ কিউরিং ওয়াটারটাই তো ভেতরে ঢুকে হাইড্রেশনটা করায়। সেই জন্য কিউরিং ওয়াটারটাও কিন্তু পরিষ্কার হতে হবে। আচ্ছা, এবার সি ওয়াটারে কি বলা হয়েছে? সি ওয়াটার ইজ নট সুইটেবল ফর আরসিসি। আরসিসির জন্য সি ওয়াটার সুইটেবল না। সি ওয়াটার আরসিসির জন্য সুইটেবল না। কারণ কি? কারণ সি ওয়াটারে সালফার থাকে এবং আরও অনেক কেমিক্যাল থাকে যেগুলো রেনফোর্সমেন্টের ক্ষতি করে। ওকে, রেনফোর্সমেন্টের ক্ষতি করে। তাহলে আমি কখন সি ওয়াটার, যদি দেখা যায়, এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি দেখা যায় যে জল পাওয়ার খুব অসুবিধে হচ্ছে, একদম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স যদি থাকে, তাহলে পিসিসিতে সি ওয়াটার ইউজ করা যেতে পারে। কারণ পিসিসিতে আর রিভার থাকে না, আর রিভার না থাকার জন্য পিসিসিতে সি ওয়াটার ইউজ করা অনুমতি দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা গেল তাহলে ওয়াটার। আচ্ছা, ওয়াটারে আর কয়েকটা লিমিট মনে রাখতে হবে। এসএসসিতে এবং কয়েকটা পরীক্ষাতে এই কোশ্চেনটা খুব আসে, পারমিসেবল লিমিট। এটা হচ্ছে টেবিল 1, দেখবে 4, 5, 6-এর টেবিল নাম্বার 1, এটা ফার্স্ট টেবিল। টেবিল 1-এ এটা আছে অর্গ্যানিক ম্যাটারের লিমিট বলা হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার। অর্গ্যানিক ম্যাটার খুব ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করতে হবে যারা এসএসসি দেবে এবং যারা পিএসসি এই দেবে। ইনঅর্গানিক বলছে 3000 মিলিগ্রাম পার লিটার। এগুলো সবই কিন্তু কংক্রিটিং, এটা খাওয়ার জলের কথা বলছি না, আমি সব কংক্রিটিং ওয়াটারের কথা বলছি। সালফেট বলা হচ্ছে 400 মিলিগ্রাম পার লিটার।
ক্লোরাইড বলা হচ্ছে 2000 মিলিগ্রাম পার লিটার ফর পিসিসি, milligram per liter for PCC and 500 milligram per liter for RCC. Okay, suspended matter. Suspended matter. Suspended matter বলা হচ্ছে 2000 মিলিগ্রাম পার লিটার। তা এই লিমিটগুলো মুখস্থ করতেই হবে যারা আরপিএফ এসএসসি দেবে তাদের অবশ্যই মুখস্থ এটা করতে হবে। ওকে, এরপরে আরও অনেক কিছু আছে, অ্যাডমিক্সচার আছে। এরপরে টপিকটা দেখবে 5.5 টপিকটা দেখে নেবে, নাম্বারটা বলে দিলাম। 5.5-এ অ্যাডমিক্সচার অনেক কিছু কথা লেখা আছে, কিন্তু আমি অত কিছুতে যাব না। আমি শুধু বলছি যে অ্যাডমিক্সচারের কোডটা মনে রাখতে হবে। অ্যাডমিক্সচারের কোড হচ্ছে IS 9103, এইটা শুধু মনে রাখবে। বাকি 5.5 পড়তে পারো জ্ঞানের জন্য, পরীক্ষার জন্য খুব একটা কাজে লাগবে না এত কিছু। এরপরে হচ্ছে রেনফোর্সমেন্ট। ক্লজ নাম্বার 5.6, ক্লজ নাম্বার 5.6, ক্লজ নাম্বার 5.6। আচ্ছা, রেনফোর্সমেন্টে অনেক কিছু আছে, সবটাই করতে হবে, কারণ রেনফোর্সমেন্টটাই মেন। তা রেনফোর্সমেন্টের কি মনে রাখতে হবে? এমএস অথবা মাইল্ড স্টিলের কোড মনে রাখতে হবে। এটা কিন্তু বার, এটা হচ্ছে আরসিসির জন্য, মানে এটা হচ্ছে রিবারের কথা বলা হচ্ছে। মাইল্ড স্টিল রিবারের IS কোড IS 432। ওকে, মাইল্ড স্টিলের যদি এখন অতটা ইউজ হয় না, একেবারে ইউজ হয় না, এখন অবসোলেট হয়ে গেছে, কিন্তু মনে রাখতে হবে মাইল্ড স্টিল রিবারের IS কোড 432। হাই স্ট্রেংথ স্টিল, হাই স্ট্রেংথ স্টিল মানে যেটাকে বলা হয় HYSD। HYSD স্টিলের IS কোড কত? HY স্টিলের IS কোড IS 1786, মুখস্থ করতে হবে। আর একটা আছে, এটা যদিও আরসিসির সাথে সম্পর্ক খুব কম, এটাকে বলে স্ট্রাকচারাল স্টিল। এটা আমাদের স্টিল চ্যাপ্টারের জন্য রিলেটেড, এটা কিন্তু রিবার না, এটা হচ্ছে অ্যাঙ্গেল, চ্যানেল, বার, এই সমস্তগুলো স্ট্রাকচারাল স্টিল। আমি শুধু স্টিল লিখলাম, IS 2062 গ্রেড 1। এই স্টিলটাই বেশিরভাগ ইউজ করা হয়, স্ট্রাকচারাল স্টিল। আচ্ছা, লিখেই দিই, স্ট্রাকচারাল স্টিল মানে স্টিলের বিল্ডিং, স্টিলের শেড, এই সমস্ত কিছু যেটা স্টিল স্ট্রাকচারে পড়া হয়েছে। স্টিলে তোমরা যা পড়ো, অ্যাঙ্গেল, চ্যানেল, যা কিছু পড়ো, সেই সমস্ত কিছু অ্যাজ পার IS 2062 গ্রেড A। IS 2062 গ্রেড A যে কোনো ড্রয়িং, স্টিলের ড্রয়িং খুললে দেখবে নিচে লেখা থাকে দ্য স্টিল মেম্বার আর অ্যাজ পার IS 2062 গ্রেড A স্টিল আমাদের দেশে বেশি ইউজ হয়, গ্রেড B কম ইউজ হয়, গ্রেড Aটাই বেশি ইউজ হয়। আচ্ছা, এই কোডগুলোই বেসিক্যালি স্টিলে মনে রাখতে হবে। এরপরে স্টোরেজ অফ মেটেরিয়াল। স্টোরেজ অফ মেটেরিয়াল হচ্ছে IS কোডটা মনে রাখবে, IS 4082। স্টোরেজ অফ মেটেরিয়াল হলো IS 4082, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ওকে, এরপরে আমি আসছি ক্লজ নাম্বার 6।
ক্লজ নাম্বার 6 হলো কংক্রিট বলে, কংক্রিটের গ্রেড এবং ডিজাইনটা এখান থেকেই একটু একটু করে শুরু হয়ে গেছে। তা কংক্রিটের গ্রেড বলতে তোমরা জানো, গ্রেড মানেই হলো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। কংক্রিটের গ্রেড এখানে ক্লজ নাম্বার 6-এ লেখা আছে গ্রেড। তা গ্রেড মানেই কি? গ্রেড মানেই ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ মানে যা, গ্রেড মানেই তাই, এইভাবেই চলা হয়। তা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কাকে বলে এখানে পরিষ্কার করে লেখা আছে, তোমরা অনেক জায়গাতেই পড়েছো, সংজ্ঞাটা তোমাদের মুখস্থ, কিন্তু আমি জানি অনেকেই বোঝে না ব্যাপারটা কি, সবাই মুখস্থ করে। মুখস্থটা কি? দ্য ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ইজ ডিফাইন অ্যাজ দ্য স্ট্রেংথ অফ মেটেরিয়াল বিলো হুইচ নট মোর দ্যান 5% অফ দ্য টেস্ট রেজাল্ট আর এক্সপেক্টেড টু ফল। এই কথাটা অনেকেই মুখস্থ করে রেখেছে, কিন্তু আমি জানি অনেকেই এর মানে বোঝে না। এর মানেটা কি? মানে হলো, ধরো এটা হচ্ছে মুখের কথা, কংক্রিটে কোনো শিওর করে কিছু বলা যায় না, সবটাই হচ্ছে গ্যারেন্টি দেওয়ার মতো, মানে গ্যারেন্টির কথা এরকম। মানে ধরো তুমি একটা বাড়ি তৈরি করেছো, বাড়ি তৈরি করে তুমি যখন ক্লায়েন্টকে দিচ্ছ, তখন তুমি বাড়িটা তৈরি করে অথবা একটা ব্রিজ বানিয়ে ভূমি বললে যে এই ব্রিজে আমরা যে কংক্রিটটা ইউজ করেছি তার স্ট্রেংথ, তার গ্রেড অথবা তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হলো 30 MPa। এটা তোমার মুখের কথা। মুখের কথা সবসময় ঠিক হয় না। তো মুখের কথা মানে কি 30 MPa, কিন্তু না, কোথাও কোথাও হতে পারে যে সেই কংক্রিটটা 30 MPa না। তা সেই জন্য ফাঁকিবাজির জন্য কংক্রিটের গ্রেডে একটা ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ক্লজটা, এই যে ক্লজ নাম্বার 6, কংক্রিট 456-এর ক্লজ নাম্বার 6, এখানে লেখা আছে যে তোমার মুখের কথা 5% এদিক ওদিক হতে পারে, ভালো দিকে এদিক ওদিক হবে না, খারাপ দিকে হবে। তার মানে তোমার দেয়া যে ব্রিজটা 30 MPa তুমি বলছো, তার মধ্যে 5% জায়গা এমন হতে পারে যেখানে 30 MPa কম আসতে পারে, 30 MPa থেকে কম আসতে পারে স্ট্রেংথ। ওকে, এই জন্য বলা হয় স্ট্রেংথ বিলো হুইচ নট মোর দ্যান, মানে 30 MPa কম 5% জায়গাতে আসবে, তার বেশি কিন্তু কথার খেলাপ হবে না। কথার খেলাপ 5% হবে, কথার খেলাপ খুব বেশি হলে 5% কথার খেলাপ হবে। কথার খেলাপ 5%-এর বেশি হলে কিন্তু তোমার পুরোটাই বিল্ডিংটা স্ট্রেংথ কিন্তু আলাদা হয়ে গেল, M30 হলো না। তার মানে আমার এই যে এক্সপেক্টেড টু ফল, মানে তোমার কথার খেলাপ হতে পারে 5% অথবা তার কম, 5% তার বেশি কথার খেলাপ হবে না। ওকে, এরপরে IS 456-এ একটা টেবিল আছে, টেবিল নাম্বার 2। টেবিল নাম্বার 2-তে কিছু কংক্রিটের গ্রেডেশন করা আছে, এইটা একটু মুখস্থ করবে, এখান থেকে এই কেএমসিতে কোশ্চেন এসেছিল। গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ কংক্রিট। ওকে, আসলে অনেকে কি করে, অনেকে অনেক বই পড়ে, অনেক এদিক ওদিক নোট বানায়, কিন্তু আমি দেখেছি কেউ যদি 456টা খুব মন দিয়ে পড়ে তাহলে অনেক কিছু কভার হয়ে যায়। 456-এ অনেক কিছু কভার আছে। আচ্ছা, এখানে গ্রেড অফ কংক্রিট যেটা বলা আছে, অর্ডিনারি গ্রেড, অর্ডিনারি গ্রেড M10 থেকে শুরু হয়েছে M20 অবধি। ওকে, অর্ডিনারি গ্রেড M10 থেকে শুরু হয়েছে M20 অবধি। স্ট্যান্ডার্ড গ্রেড স্ট্যান্ডার্ড গ্রেড শুরু হয়েছে M25 থেকে, শেষ হয়েছে M55 অবধি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রেড। আর হাই স্ট্রেংথ গ্রেড, হাই স্ট্রেংথ শুরু হয়েছে M60 থেকে, শেষ হয়েছে M80। তার মানে অ্যাজ পার IS আমাদের দেশ এখন অবধি M80 অবধি কংক্রিট আমাদের অ্যালাউ করা আছে অ্যাজ পার IS। আচ্ছা, এখানে 6, এটা হচ্ছে টেবিল নাম্বার 2, ক্লজ নাম্বার চলছে 6। এখানে তোমরা দেখবে ক্লজ নাম্বার 6.211-এ একটা কথা লেখা আছে,
কথাটা হলো ফর কংক্রিট অফ গ্রেড M30 অ্যান্ড অ্যাবাভ দ্য রেট অফ ইনক্রিজ অফ কম্প্রেসিভ স্ট্রেংথ উইথ এজ শ্যাল বি বেসড অন অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন। তার মানে M30 এবং তার ওপরে বলা আছে যে অ্যাকচুয়াল ইনভেস্টিগেশনের পরেই বলে দেওয়া যাবে যে M30 অথবা তার ওপরে এজের সাথে, যেমন একটা আমি বলে দিই M20 গ্রেডের, এটা কথাটা কোথা থেকে এসেছে, M20 গ্রেডের 1 বছরে স্ট্রেংথ হয়ে যায় 120% অফ দ্য ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। এটা বলেই দেওয়া যায়, এটার জন্য টেস্ট করার দরকার হয় না। কিন্তু M30 অথবা তার অ্যাবাবের ক্ষেত্রে এই নিয়মটা চলে না, এটা M30 নিচে M25 এবং M20 অবধি এটা চলে। M30 এবং তার ওপরে কংক্রিটের ক্ষেত্রে বয়সের সাথে সাথে স্ট্রেংথ কতটা বাড়ছে তার জন্য, সেই কথাটা জানার জন্য তোমাকে অ্যাকচুয়াল টেস্ট করতে হবে, তোমাকে অ্যাকচুয়াল টেস্ট করে দেখতে হবে যে স্ট্রেংথ কত হয়েছে।